নমস্কার সকলকে। আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের কমেন্টের রেসপেক্টে যে ভিডিও করা আমি শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় পর্ব। কালকে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু টপিক যেগুলো তোমরা কমেন্ট করেছো সেইগুলো টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল তোমাদের, সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য কি? প্রথমে আমরা দেখে নিই অঙ্ক কি। অঙ্ক হচ্ছে একক বা চিহ্ন যা দিয়ে সংখ্যা তৈরি হয়। অর্থাৎ সংখ্যা তৈরি করতে গেলে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে অঙ্ক। মোট অঙ্ক কতগুলি? মোট অঙ্ক হচ্ছে 10টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে আমার অঙ্ক। এই অঙ্ক দিয়ে আমরা অনেক সংখ্যা তৈরি করতে পারি। তার মানে সংখ্যা কি? সংখ্যা হচ্ছে একাধিক অঙ্কের মিলিত মান। মিলিত মান হল সংখ্যা। যেমন আমি একটা সংখ্যা বলি, যদি আমি 2 অঙ্কের সংখ্যা বলি 63, 63, তাহলে এখানে অঙ্ক দুটো কি? 6 আর 3। যদি আমি 3 অঙ্কের সংখ্যা বলি 472। কি কি অঙ্ক নিয়ে তৈরি হয়েছে 472 সংখ্যাটি? 4, 7 এবং 2। তাহলে অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি? অঙ্ক হচ্ছে একটি একক চিহ্ন যা দিয়ে সংখ্যা তৈরি হয়, আর সংখ্যা কি? একাধিক অঙ্কের মিলিত মানই হলো সংখ্যা। এবার অঙ্ক কারোর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ অঙ্ক হচ্ছে স্বাধীন, কিন্তু সংখ্যা হচ্ছে অঙ্কের ওপর নির্ভরশীল। তাহলে অঙ্ক যদি হয় মৌলিক, সংখ্যা হবে কি? যৌগিক। তাহলে এখানে আমরা হচ্ছে এর মান কারোর ওপর নির্ভরশীল নয়, আর এটা হচ্ছে অঙ্কের ওপর নির্ভর করে। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন পড়ব। কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বন্দে মাতরম এবং জনগণের মধ্যে কি পার্থক্য রয়েছে? বন্দে মাতরম কি? বন্দে মাতরম হচ্ছে জাতীয় স্তোত্র, ইংরেজিতে আমরা যাকে বলি ন্যাশনাল সং। আর জনগণমন কি? জাতীয় সঙ্গীত, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলি ন্যাশনাল অ্যানথেম। এবার বন্দে মাতরম কে রচনা করেছিলেন? বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে প্রথম বন্দে মাতরম রচনা করেছিলেন। আর জনগণমন রচনা করেছিলেন, আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার জনগণমন সংবিধান স্বীকৃত, এবং সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের জাতীয় সঙ্গীত হোক, জাতীয় স্তোত্র হোক, অর্থাৎ জনগণমনই হোক বা বন্দে মাতরম হোক, দুজনাকেই আমাদের সমমর্যাদা সম্পন্ন জ্ঞানে আমাদেরকে সম্মান করতে হবে। দুটো গান সমমর্যাদা সম্পন্ন হলেও সংবিধানে কিন্তু বন্দে মাতরমের সেরকম কোনো উল্লেখ নেই। কিন্তু জনগণমন অর্থাৎ সংবিধান স্বীকৃত এই গানটি যদি কোনো অনুষ্ঠানে হয় তখন আমাদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক। এবার এই জনগণমন গানটা কেন রচনা করা হয়েছিল? আমাদের দেশপ্রেম, দেশের ঐতিহ্য, ইতিহাস, আমাদের সংগ্রাম, এগুলো মানুষকে জানানোর জন্য বা ছাত্রছাত্রীদের মধ্যে যাতে দেশাত্মবোধ গড়ে ওঠে, সেই কারণের জন্য প্রতিটা স্কুলে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আর বন্দে মাতরম হচ্ছে একটি দেশাত্মবোধক গান। আমাদের যখন স্কুল বা বিভিন্ন জায়গায় যে দেশাত্মবোধক যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন যে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো হয়, সেখানে এই গানটি গাওয়া হয় বন্দে মাতরম। কিন্তু বর্তমানে বন্দে মাতরম গানটিকেও সমমর্যাদা দানে আমাদের গাইতে হবে, এবং বিভিন্ন অনুষ্ঠানে যে সরকারি যে বিভিন্ন অনুষ্ঠানে সেখানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি আমাদের জাতীয় যে গান রয়েছে অর্থাৎ স্তোত্র রয়েছে সেটাকেও আমাদের পাঠ করতে হবে। এবং তার সঙ্গে তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে রাজ্য সঙ্গীত। অলরেডি আমার রাজ্য সঙ্গীত নিয়ে ভিডিও রয়েছে, এবং প্রত্যেকটা স্কুলে অলরেডি নির্দেশিকা জারি হয়ে গেছে যে জাতীয় সঙ্গীতের পাশাপাশি আমাদের কিন্তু রাজ্য সঙ্গীতও স্কুলে গাইতে হবে। অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য লেখো। আমি টেস্ট আর এক্সামিনেশনটা অলরেডি দিয়ে দিয়েছি, পরীক্ষা অভিজ্ঞতা আমার একটা বড় ভিডিও রয়েছে। আর আজকে আমি অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন এর মধ্যে
আমরা পার্থক্য বার করব। অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে অনগোয়িং একটা প্রসেস। কিরকম? আমাদের স্কুলে সারা বছর ধরেই এখন বিভিন্ন ধরনের মূল্যায়ন পদ্ধতি চলতে থাকে। সেটা আমি যখন তোমাদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা সিসি যখন পড়িয়েছিলাম, তখন সেখানে আমি বলেছিলাম যে এখন কিন্তু আগেকার মতো মূল্যায়ন পদ্ধতি নেই। আমরা যখন পড়াশোনা করেছি তখন মূল্যায়ন পদ্ধতি ছিল বছরের শেষে আর একটা হাফ ইয়ারলি পরীক্ষা, একটা অ্যানুয়াল পরীক্ষা হতো। অর্থাৎ বছরের মাঝে একটা হতো, বছরের শেষে একটা হতো, এবং বছরের শেষে যে পরীক্ষাটা ছিল সেটাই হচ্ছে ফাইনাল পরীক্ষা। কিন্তু এখন আমরা কি দেখছি? এখন কিন্তু সারা বছর ধরে বিভিন্ন পরীক্ষা চলে, সেটা ফর্মেটিভ হতে পারে, সামাটিভ হতে পারে, সেটা বিভিন্ন ধরনের পরীক্ষা বা মূল্যায়ন চলতে থাকে। তাহলে এই যে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্ট হচ্ছে একটা অনগোয়িং প্রসেস। আর ইভ্যালুয়েশনটা কি? ইভ্যালুয়েশন হচ্ছে একটা ফাইনাল, আমরা যে মানে একটা ফাইনাল বা সর্বশেষ যে ধাপে আমি পৌঁছাচ্ছি সেটাই হচ্ছে ইভ্যালুয়েশন। অ্যাসেসমেন্ট জিনিসটা কি? অ্যাসেসমেন্ট হচ্ছে ইভ্যালুয়েশনের একটা পার্ট। কিরকম? এই যে এটা যদি আমরা অ্যাসেসমেন্ট বলি, এটাকে যদি আমি অ্যাসেসমেন্ট বলে চিহ্নিত করি, তাহলে এই যে টোটাল অংশটা হচ্ছে ইভ্যালুয়েশন, মানে এই পুরো ইভ্যালুয়েশনের একটা ছোট্ট অংশ হচ্ছে কি? অ্যাসেসমেন্ট। আর ইভ্যালুয়েশন কি? ইভ্যালুয়েশন হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি। এবার এই অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট বলতে আমরা সাধারণত কোনটাকে বুঝি? অ্যাসেসমেন্ট বলতে আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশনকে বুঝি। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন যেটা আমরা সারা বছর ধরেই হয়। তোমাদের যখন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম মাস অনুযায়ী আমাদের ফরম্যাটিভ ইভ্যালুয়েশন হয়। তাহলে অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি? ফরম্যাটিভ ইভ্যালুয়েশনকে বুঝি। কিন্তু ইভ্যালুয়েশন বলতে আমরা কি কাকে বুঝি? সামাটিভ ইভ্যালুয়েশনকে বুঝি। যে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট কি বললাম? অনগোয়িং প্রসেস। আর ইভ্যালুয়েশন হচ্ছে মানে অনগোয়িং প্রসেস মানে কি? সারা বছর ধরে এই পদ্ধতি চলতে থাকে। আর আর ইভ্যালুয়েশনটা কি? ইভ্যালুয়েশন হচ্ছে ফাইনাল। তার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা কি? অ্যাসেসমেন্টে আমরা ফিডব্যাক প্রদান করা হয়। ফিডব্যাক মানে একটা আমরা পরীক্ষা নিলাম বা কোনো কিছু একটা মূল্যায়ন করলাম, মূল্যায়ন করার পর কোথায় সমস্যা আছে, শিক্ষার্থীর দুর্বলতা যাচাই করা হয় এবং সেই বেসিসে একটা ব্যবস্থা নেওয়া হয়, অর্থাৎ ফিডব্যাক দেওয়া হয়, ফিডব্যাক প্রদান করা হয়। শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে সেই বেসিসে আমাদের ব্যবস্থা নেওয়া হয়। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু ফিডব্যাক দেওয়া হয় না। এখানে একদম, এটা তো একদম সর্বশেষ ধাপ। এখানে বাচ্চাটা কি করছে? একদম ফাইনাল রেজাল্টটা পাচ্ছে, যেটা সেটা সম্পূর্ণ ক্লাস তার মিটে গেল, সম্পূর্ণ তার ফরম্যাটিভ সামাটিভ সব ইভ্যালুয়েশন হয়ে গেল, হয়ে যাওয়ার পর যে ফাইনাল যে পত্রটা সেটা পাচ্ছে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। তার মানে সেখানে তাদেরকে বলে দেওয়া হলো যে কে ভালো রেজাল্ট করেছে, কে খারাপ রেজাল্ট করেছে। এবং এখানে কিন্তু রিমেডিয়াল টিচিং এর সেরকম কোনো ব্যবস্থা নেই। যদি সেই বাচ্চাটা একদম অকৃতকার্য হয় সেক্ষেত্রে রিমেডিয়াল টিচিং এর ব্যবস্থা রয়েছে। সুতরাং ফিডব্যাক প্রদান কিন্তু এই ইভ্যালুয়েশন করে না। এখানে এটা একদম সর্বশেষ যেহেতু ধাপ, সুতরাং এখানে আমাদের সেই দুর্বলতা চিহ্নিত করা বা সেই ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ থাকে না। এবার আমরা পড়বো এনসিআরটি। এনসিআরটি সম্পূর্ণ কথা কি? ন্যাশনাল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, ই ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই এনসিআরটি, এনসিআরটির কবে গঠন করা হয়েছিল? এই এনসিআরটির প্রথম গঠন হয়েছিল 1961 সালের 1 সেপ্টেম্বর। প্রথম এনসিআরটি গঠন করা হয়েছিল। এবার এই এনসিআরটি যে গঠন করা হয়েছিল, কেন গঠন করা হয়েছিল? এই এনসিআরটি গঠন করা হয়েছিল আমাদের যে কেন্দ্র এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থায় সাহায্য করার জন্য, বিভিন্ন রকম উপদেশ দান, মানে কিভাবে কোনটা করলে ভালো হয় এই সমস্ত কিছু উপদেশ দান। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন, এই সমস্ত কাজে সাহায্য করার জন্য এনসিআরটি গঠন করা হয়েছিল। এবং এই এনসিআরটি হলো একটি স্বায়ত্তশাসিত সংস্থা। তাহলে খুব গুরুত্বপূর্ণ, এনসিআরটি কেন গঠন করা হয়েছিল? আমাদের শিক্ষা যেহেতু যৌথ তালিকায় রয়েছে, কেন্দ্র এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে
সাহায্য করার জন্য কিভাবে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা যায় সেটাকে দেখা, শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক প্রণয়ন, এই সমস্ত কাজকর্ম সঠিকভাবে পর্যালোচনা বা পরিচালনা করার জন্য এনসিআরটি গঠন করা হয়েছিল। আচ্ছা, এনসিআরটির হেডকোয়ার্টার কোথায়? এনসিআরটির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এবার ইন্টারভিউতে কিরকম প্রশ্ন আসতে পারে যে এনসিআরটি কি, এনসিআরটি সম্পূর্ণ নামটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং এনসিআরটি কি কাজ করে আমাদের শিক্ষা ব্যবস্থায়, এনসিআরটির ভূমিকা কি। এবার আমরা পড়বো এসসিআরটি কি। এসসিআরটি হচ্ছে, যেমন আমরা দেখলাম এনসিআরটি কি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সেটা তার ব্যাপ্তি কতটা জুড়ে? তার ব্যাপ্তি হচ্ছে অল ওভার ইন্ডিয়া। এনসিআরটি প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে পর্যালোচনা করছে, কিন্তু যেহেতু প্রত্যেকটা আমাদের রাজ্যের ভাষা আঞ্চলিক বৈশিষ্ট্য আলাদা, সুতরাং প্রতিটি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য এসসিআরটি গঠন করা হয়। এই এসসিআরটি সম্পূর্ণ কথাটা কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তার মানে এর ব্যাপ্তি কতটা? যার যার নিজের রাজ্যে। অর্থাৎ যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে এসসিআরটি রয়েছে, সেই পশ্চিমবঙ্গের যে এসসিআরটি, সেখানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আঞ্চলিক ভাষার উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা বা এখানকার যে আঞ্চলিক বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা কিরকম বই পড়ানো হবে, এই সবটাই ঠিক করে এসসিআরটি। অর্থাৎ আমাদের রাজ্যের প্রতিটি স্কুলে শিক্ষার মান উন্নয়ন, পাঠ্যক্রম নির্বাচন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গবেষণা করে এসসিইআরটি। পশ্চিমবঙ্গে খুব সম্ভবত 1980 সালে এই এসসিআরটি গঠন করা হয়। এবার এই এসসিআরটি, পশ্চিমবঙ্গ যে এসসিআরটি গঠন করা হয়েছিল, তার আঞ্চলিক তার হেডকোয়ার্টার কোথায়? অবভিয়াসলি কলকাতা। তাহলে এই হচ্ছে এসসিআরটির এনসিআরটি। এবার এসসিআরটি এনসিআরটির মধ্যে কি পার্থক্য রয়েছে? দুটোই শিক্ষার মান উন্নয়নে সাহায্য করে, দুটোই শিক্ষক প্রশিক্ষণে সাহায্য করে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গবেষণা, পাঠ্যক্রম নির্বাচন, পাঠ্যপুস্তক রচনা, বিভিন্ন কাজে সাহায্য করে। কিন্তু এনসিআরটির ব্যাপ্তি হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, অর্থাৎ ন্যাশনাল। আর এসসিআরটি হচ্ছে প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা করে, কারণ প্রত্যেকটা স্টেটের গঠন বৈচিত্র্য, সেখানকার আঞ্চলিক বৈচিত্র্য আলাদা। সেই কারণের জন্য স্টেটগুলোকে পরিচালনা করার জন্য বা সে স্টেটগুলোর শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করার জন্য এই এসসিআরটি গঠন করা হয়েছিল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এনসিটিই। এই এনসিটিই একটি সংবিধান স্বীকৃত সংস্থা, ভারত সরকার। এর সম্পূর্ণ কথা কি? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। অর্থাৎ নামটা থেকেই বোঝা যাচ্ছে আমাদের যে শিক্ষক প্রশিক্ষণ হয়, অর্থাৎ যে আমরা বিএড করি, ডিএলএড করি, এই প্রশিক্ষণের মান উন্নয়ন, সেখানকার পাঠ্যক্রম নির্ধারণ, সেই বিদ্যালয়গুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুমোদন, সেই সমস্ত কাজগুলো করে থাকে এনসিটিই। এবার এই এনসিটিই কবে গঠন করা হয়েছিল? 1995 সালে প্রথম গঠন করা হয়েছিল, টিচার এডুকেশনকে সামনে রেখে। এবং এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। এবার এর মেন উদ্দেশ্য কি ছিল? আমাদের যে টিচার এডুকেশন রয়েছে, সেই টিচার এডুকেশনের মান উন্নয়ন। মানে টিচার এডুকেশনটাই তো মেন শিক্ষা ব্যবস্থার মেন ভিত্তি। তার কারণ হচ্ছে এই টিচাররা যারা ট্রেনিং নিচ্ছে, সেটা ডিএলএড হতে পারে, বিএড হতে পারে, ডিএড হতে পারে, তারাই তো আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন। সুতরাং তাদের যদি শিক্ষাটা সঠিক হয়, তাহলে বাচ্চাও মানে সঠিক শিক্ষা পেয়ে বড় হবে। তার মানে প্রাথমিক বিদ্যালয়গুলোকে আদর্শ বিদ্যালয় করতে গেলে প্রথম যেটা দরকার, সেটা আমি প্রথম আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। আর এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক তৈরি করেনই হচ্ছে এনসিটি। এনসিটির অনুমোদনেই কিন্তু শিক্ষক প্রশিক্ষণগুলো চলে। তাহলে টিচার এডুকেশনের মান উন্নয়ন, শিক্ষক শিক্ষার যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রম রচনা, মানে কি কি পড়ানো হবে, পাঠ্যক্রমের মধ্যে কি কি থাকবে সেই বিষয়টা, পাঠ্যক্রম রচনা। এবং এই যে শিক্ষক শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো থেকে আমরা ডিএলএড বা বিএড করি, সেই প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দেওয়া। অর্থাৎ কোন কলেজটি অনুমোদন পাবে, কোন কলেজে বিএড পড়ানো হবে, কোন কলেজে ডিএলএড করানো হবে, সেই অনুমোদন দান করে হচ্ছে এনসিটিই। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা সকলকে। আগামীকাল আরও কিছু টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে।